দর্শক, আমন্ত্রণ যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ডাকসু দ্য স্টুডেন্টস ভয়েস অনুষ্ঠানে। এরই মধ্যে প্রচারণায় জমে উঠেছে ডাকসু নির্বাচনের ভোটের মাঠ। চূড়ান্ত হয়েছে প্রার্থী তালিকা। সব মিলিয়ে ২৮টি পদে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যাদের মধ্যে নারী প্রার্থী আছেন ৬২ জন। ডাকসুতে ৪৭১ প্রার্থীর মধ্যে ভিপি পদে লড়ছেন ৪৫ জন, ১৯ জন লড়ছেন জিএস অর্থাৎ সাধারণ সম্পাদক পদে। সেই ১৯ জনের মধ্যে ৬ জন প্রার্থী আজ আমাদের সঙ্গে আছেন, একজনের মধ্যে পথে আছেন, তিনি জয়েন করবেন। যারা আছেন আমরা তাদেরকে আগে পরিচয় করিয়ে দিতে চাই। আমার শুরুতেই ডান দিক থেকে আছেন শেখ তানভীর বাড়ি হামিম, ছাত্রদল থেকে প্যানেল থেকে তিনি জিএস পদে নির্বাচন করছেন। তারপর আমার বাদিকে আছেন এস এম ফরহাদ, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী। ডাকসু ফর চেঞ্জের প্রার্থী আছেন সাবিনা ইয়াসমিন। আমার ডান দিকে মেঘমল্লার বসু আছেন প্রতিরোধ পর্ষদ থেকে, এবং বাকের মজুমদার আছেন বৈষম্য বিরোধী যে শিক্ষার্থীদের প্যানেল সেই প্যানেল থেকে, এবং আমাদের সঙ্গে জয়েন করবেন মাহিন সরকার সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে। আমরা শুরুতেই সাবিনা ইয়াসমিনের কাছে যেতে চাই। জিএস পদে লড়ছেন, বেশ অনেক কাজ কিন্তু জিএস পদের, রাইট? আচ্ছা, তো কি প্ল্যান করছেন যে কেন মানুষ অর্থাৎ ভোটাররা আপনাকে ভোট দিবে অন্য কাউকে ভোট না দিয়ে? আমি সাবিনা ইয়াসমিন, ডাকসু ফর চেঞ্জ ভোট ফর চেঞ্জ থেকে একজন জিএস প্রার্থী। তো আমি প্রথমেই শুরুর আগে কথা বলার, আমি জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি, যাদের আত্মত্যাগের বিনিময়ে এই যে গণতান্ত্রিক পরিবেশটা আমরা পেয়েছি, কথা বলার সুযোগ পেয়েছি। তো এখন প্রশ্নটা অনুযায়ী যে আমাকে কেন ভোট দিবে, দেখেন আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2019 সালে এসেছি তখন থেকেই আমার একটা লড়াই সংগ্রামের ইতিহাস ছিল। প্রথম যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঙিনায় পা দিয়েছি তখনই আমি দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 7 কলেজের যে পৃথকীকরণ আন্দোলনটা ছিল সেইটায় আমি আমার বান্ধবীকে নিয়ে জয়েন করেছি, সেখানে প্রতিবাদ জানিয়েছি, সেখানে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি। এরপর থেকে আপনি যতগুলো আন্দোলন দেখবেন, নিরাপদ ক্যাম্পাস আন্দোলন বলেন, জুলাই আন্দোলন বলেন, তারপর হচ্ছে পিএসসি সংস্কার আন্দোলন, যতগুলো আন্দোলন ছিল তার সাথে আমার সম্পৃক্ততা ছিল। এছাড়াও যদি বলতে চান যে সাংগঠনিক দক্ষতা, বিভিন্ন সংগঠনের সাথেও আমার সম্পৃক্ততা ছিল, যেমন রিসার্চ সোসাইটি, উপজেলা ভিত্তিক যে সংগঠনগুলো আছে সেগুলোর সাথে আমার সম্পৃক্ততা ছিল, এবং হলের হয়ে যে বিভিন্ন ক্রিয়া সংগঠনগুলো আছে সেগুলোর সাথে সম্পৃক্ততা ছিল। তো সেই কারণে আমি অনেকের কাছে রিস্ক করতে পেরেছি, যেমন অনেকের সাথে কথা বলেছি, তাদের প্রবলেমের কথা জানতে পেরেছি। তো আমার মনে হয় যে এখন পুরুষ প্রতিনিধিত্বের পাশাপাশি নারী প্রতিনিধিত্ব দরকার, কারণ আমরা নারীদের যে সমস্যাগুলো সেগুলো যতটা কাছ থেকে দেখতে পারি, পুরুষরা কিন্তু সেটা কাছ থেকে দেখতে পারে না এবং সেটা ওইভাবে সলিউশন করতেও পারে না। তো আমাদের এই যে পুরুষতান্ত্রিক সমাজে নারীর যে প্রতিনিধিত্বটা সেটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তো আমি মনে করি যে এই যে আমার কাজের বিচার যদি করে তাহলে স্টুডেন্ট আমাকে এগিয়ে রাখবে। এবং আমি যদি আরও বলতে চাই যে এই যে ডাকসু নির্বাচনটা এখন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটার পিছনের ইতিহাস হয়তো অনেকেই জানে, আবার অনেকেই জানেন না। তো এই যে ডাকসু নির্বাচনকে নিয়ে আসার জন্য যে একটা লড়াই সংগ্রাম অনশন, সেইটাতে কিন্তু আমি একজন অ্যাক্টিভ প্রতিবাদী হিসেবে ছিলাম, সেখানে আমি প্রতিবাদ জানিয়েছি। তো যেটাতে অনেকগুলো সংগঠনকে আমরা পাইনি পাশে প্রতিবাদ জানানোর জন্য। এটাই আমি বলবো যে আপনারা যদি আমার ইতিহাস বিচার করেন এবং কাজের দক্ষতাগুলো দেখেন এবং নারীদের জন্য কাজ করি, এবং শুধু আমি নারীদের জন্যই কাজ করবো না, অবশ্যই পুরুষের জন্যও কাজ করব, কিন্তু নারীর যে বিষয়টা আমরা দেখি যে নারীদের যে অধিকারগুলো এবং সেগুলো নিয়ে খুব কম কাজ দেখা যায়। এই পর্যন্ত আমরা যতজনকে দেখেছি এর মধ্যে কিন্তু একবার শুধু 63 এবং 64 সালের দিকে শুধু মতিয়া চৌধুরী নামের একজন ডাকসুতে জিএস পদে এসেছিলেন, এরপরে কিন্তু আমরা কাউকে জিএস পদে দেখিনি। তো সব কিছু বিচার করে আমি আশা করি যে আমাদের যে শিক্ষার্থীরা আছে, একটা বিষয় জানতে চাই, সেটা যে আপনি এক ব্যক্তি পরিচয়, আরেক আপনার প্যানেল। সো সেই জায়গা থেকে কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে ভোটের মাঠে? ব্যক্তি নাকি প্যানেল? ব্যক্তি নাকি প্যানেল? ব্যক্তি পরিচয়। আমি এখানে আমার ব্যক্তি পরিচয়টাকে এগিয়ে রাখবো। আপনার ব্যক্তি পরিচয়টাকে এগিয়ে রাখবেন। আমরা যেতে চাই মেঘমল্লার বসুর কাছে, প্রতিরোধ পর্ষদ থেকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনাকে কেন জিএস নির্বাচন করা উচিত এবং অন্য প্রার্থীদের থেকে আপনি কেন আলাদা? প্রথম কথা বলবো যে যারা আছেন তারা সবাই যোগ্য প্রার্থী, কাজে আমি এই ফরম্যাটে কথাই বলতে চাই না যে কেন আমাকে না অন্যকে না দিয়ে আমাকে দেওয়া হবে। আমি শুধু আমার পিচটা যারা সাধারণ শিক্ষার্থী তাদের কাছে করতে চাই। যেটা সাবিনা বললেন, সাবিনা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললেন, সেটি যে তারা আমাদের এখানে যে পুরুষতান্ত্রিক সমাজ, সেই পুরুষতান্ত্রিক সমাজে নারী নেতৃত্ব এবং নারী প্রতিনিধিত্বের প্রয়োজন রয়েছে। আমি বলতে চাই এখানে যেরকম মানুষের ব্যক্তি পরিচয় গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে প্যানেল গুরুত্বপূর্ণ। আমাদের যে প্যানেলটি রয়েছে সেই প্যানেলটির 40% নারী শিক্ষার্থী এবং নেতৃত্বের প্রায়
27 জনের 11 জন নারী প্রার্থী রয়েছেন। সো সাবিনা হয়তো তার প্যানেলে জিএস ক্যান্ডিডেট হিসেবে দাঁড়াচ্ছেন, কিন্তু তার প্যানেলে কিন্তু তিনি একমাত্র নারী প্রার্থী। এখানে এই কথাটি বলে রাখা গুরুত্বপূর্ণ এই জন্য যে আসলে শুধুমাত্র একা তো কেউ নির্বাচিত হবেন না, হয়তো নানান প্যানেলে নানান জন নির্বাচিত হবেন, কিন্তু সবাই মিলে একটা প্যানেলের মতো করেই বা একটা পর্ষদের মতো করেই সেখানে কাজ হবে। সো আমি বলতে চাই যে আসলে যদি আপনাদের নারী ইস্যু বা এখানে আপনার যে মব জাস্টিস এবং যে মোরাল পুলিশিংয়ের কালচার তার বিরুদ্ধে অবস্থান নেওয়ার হয়, সেখানে আমি নিজেকে যথেষ্ট যোগ্য একজন ক্যান্ডিডেট বলে মনে করি। জন্য শিক্ষার্থীদের অধিকার আদায়ে আপনার ফার্স্ট প্রায়োর ইয়েগুলো কি হবে, কাজগুলো কি হবে? এখানে সবাই নানান রকম ইশতেহার দিবেন। আমি একটা কথা খুব ক্লিয়ারলি বলতে চাই, আমরা এখানে যে যাই প্রমিস করছি না কেন, ডাকসুর গঠনতন্ত্র পরিবর্তন করার আগ পর্যন্ত তার কোনো কিছু করা সম্ভব না। ডাকসুর যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্র এখনও ভিসি পদাধিকার বলে আপনার যেই ছাত্র সংসদ, সেই ছাত্র সংসদের সভাপতি থাকছেন। এছাড়াও আমাদের যিনি ট্রেজারার, তিনিও একজন শিক্ষক থাকছেন। অর্থাৎ আপনি কোন এজেন্ডা উত্থাপন করবেন সেটি আপনার ভিসি নিয়ন্ত্রণ করছে, আপনি কত টাকা অ্যালোকেশন পাবেন সেটি আপনার যে ট্রেজারার তিনি নির্ধারণ করছেন, এবং আপনার যে গোটা ডাকসুর কাঠামোটি সেটি আলটিমেটলি কিছু জাতীয় নেতা তৈরি করা ছাড়া অন্য কোনো কাজে আসছে না। আমার প্রাইমারি কমিটমেন্টের জায়গা হচ্ছে আমি ডাকসুর যে গঠনতন্ত্র, এই গঠনতন্ত্র বদলানোর জন্য টুথ অ্যান্ড নেইল ফাইট করব। এটি গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ আমরা বলছি প্রতি বছর আমরা ডাকসু চাই, আমরা একাডেমিক ক্যালেন্ডারে ডাকসুকে অন্তর্ভুক্ত করতে চাই, কিন্তু একাডেমিক ক্যালেন্ডারে যদি ডাকসুকে অন্তর্ভুক্ত করতে হয় সেটার সঙ্গে কিন্তু ভিসির ক্ষমতা প্রত্যক্ষভাবে জড়িত। কারণ একটা ডাকসু থাকবে কি থাকবে না, সেটা আপনার সেটার মেয়াদ শেষ হয়ে যাবে কিনা সেটিও ভিসি নির্ধারণ করছেন। কাজে ডাকসুর গঠনতন্ত্র পরিবর্তনের জায়গায় যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টের জায়গায় এখানে যত ক্যান্ডিডেট আছেন তাদের জায়গায় আমি ইউনিক। আমার আরেকটি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা হচ্ছে, আমরা এই ক্যাম্পাসে যেরকম হল ভিত্তিক প্রতিনিধিত্ব রয়েছে, ঠিক একইভাবে অনুষদ ভিত্তিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চাই। আপনি জানেন এই ক্যাম্পাসের অধিকাংশ শিক্ষার্থী অনাবাসিক শিক্ষার্থী। সেই অনাবাসিক শিক্ষার্থীদের প্রাইমারি সম্পর্ক তাদের ফ্যাকাল্টি বা অনুষদের সাথে, কিন্তু সেই ফ্যাকাল্টি ভিত্তিক কোনো ধরনের প্রতিনিধিত্ব এই ডাকসুতে নেই। আমরা যদি নির্বাচিত হই, আমি যদি পার্টিকুলারলি নির্বাচিত হই, আমি অনুষদ ভিত্তিক যেই আপনার প্রতিনিধিত্ব, সেই অনুষদ ভিত্তিক প্রতিনিধিত্বের জন্য ফাইট করব। একই সঙ্গে আমি বলতে চাই, এই ক্যাম্পাসে যে ধরনের মব জাস্টিসের, যে ধরনের মোরাল পুলিশিংয়ের কালচার তৈরি হয়েছে, সেই কালচারের বিরুদ্ধে আমি গুরুত্বপূর্ণ অবস্থান নিব। এবং সর্বোপরি আমি যেটা বলতে চাই সেটি হচ্ছে, আসলে এখানে যত ক্যান্ডিডেট রয়েছেন তারা হয় অতীতে যে স্ট্যাবলিশমেন্ট, সেই স্ট্যাবলিশমেন্টের পার্ট ছিলেন, অথবা কালকেই তাদের দলগুলি ক্ষমতায় গেলে তারা স্ট্যাবলিশমেন্টের পার্ট হয়ে যাবেন। আমি খুব ক্লিয়ারলি এই জায়গা থেকেও কমিটেড যে আমার কোনো পলিটিক্যাল পার্টি নাই, আমি কোনো বৃহত্তর পলিটিক্যাল পার্টিকে প্রতিনিধিত্ব করি না, কোনো বৃহত্তর পলিটিক্যাল পার্টির এগেনস্টে যাইতে আমার কোনো সমস্যা নেই। ডাকসুতে আপনাদের এমন প্রতিনিধিত্ব দরকার যারা কিনা ফোর্স অফ রেজিস্ট্যান্স হবে, যারা রেজিস্ট্যান্সের অংশ হবে। আমি বিশ্বাস করি এখানে যত মানুষ আছেন তার মধ্যে রেজিস্ট্যান্স ক্যান্ডিডেট হিসেবে আমি বেস্ট চয়েস। কোনো পলিটিক্যাল পার্টির আন্ডারে থাকা এবং হচ্ছে একদমই আপনার মতো থাকা, কোনটাকে আপনি আসলে মনে করেন কাজ করার জন্য সুবিধা কোনটা? আমি মনে করি প্রত্যেকটা মানুষের একটা আদর্শের জায়গা থাকা উচিত। অ্যাপলিটিক্যাল বা নন পলিটিক্যাল কথাটাই একটা হোক্স, কিন্তু মানুষের আইডিওলজি থাকা আর দলীয়তা থাকা এক না। আমি বলতেছি আমার আইডিওলজি আছে, আমার ছাত্র সংগঠন আছে, আমি ছাত্র ইউনিয়নকে রিপ্রেজেন্ট করি, কিন্তু আমি কোনো ন্যাশনাল পলিটিক্যাল পার্টিকে রিপ্রেজেন্ট করি না। যার ফলে কোনো ন্যাশনাল পলিটিক্যাল পার্টির যে ওপিনিয়ন, সেই ওপিনিয়নের সাথে আমার ইনলাইন হইতে হবে এরকম কোনো দায় আমার নাই, বাকিদের আছে। সো আমি যেভাবে করে রেজিস্ট্যান্সের অংশ হইতে পারবো, আমার মনে হয় না এখানে আর যারা আছেন তারা কেউ সেভাবে করে রেজিস্ট্যান্সের অংশ হইতে পারবে। আপনাকে ধন্যবাদ। যেতে চাই বাকের মজুমদারের কাছে। বাকের মজুমদারকে কেন ভোট দিয়ে নির্বাচিত করা উচিত বলে মনে করেন বাকের? আচ্ছা, এখানে শুরুতেই বলবো, এখানে যারা ক্যান্ডিডেট আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবাই জুলাই অভ্যুত্থানের সম্মুখসারী যোদ্ধা, তো সব কিছু মিলে এখানে সবাই ভোট পাওয়ার যোগ্যতা রাখে। তবে আমি পার্টিকুলারলি যদি আমার জায়গা থেকে বলি, আমাদের ক্যাম্পাসে আমার প্রায় 6 বছরের পথ চলা এই ক্যাম্পাসে। তো এই ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য বুদ্ধিবৃত্তিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক আন্দোলনে নানাভাবে শুরু থেকে জড়িত ছিলাম, শিক্ষার্থীদের অধিকার আদায়ে জড়িত ছিলাম, যৌন নিপীড়নের বিরুদ্ধে কানেক্টেড ছিলাম। তো এইখানে আমাদের দীর্ঘদিনের এই রাজনীতির মধ্যে দিয়ে এবং অভ্যুত্থানের সময়কালীনও নেতৃত্ব যখন আমরা সামনের সারিতে ছিলাম বা সামনের সারিতে থাকার সৌভাগ্য হয়েছিল, তখন এই বিষয়গুলো কিন্তু সহযোগিতা করেছিল। তো এইখানে জুলাইয়ের পূর্ববর্তী সময়ে শিক্ষার্থীদের পক্ষে ছাত্রলীগের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে যে কমিটমেন্ট ছিল, সেই কমিটমেন্ট জুলাইতেও রেখেছিলাম এবং জুলাই পরবর্তী সময়েও সেই কমিটমেন্ট অব্যাহত আছে। তো এখানে এই বিষয়ে শিক্ষার্থীরা আমাদের উপরে এই আস্থা রাখতে পারবেন আশা করি, এবং আমাদের যে পূর্বে যে পরীক্ষা দিয়ে এসেছি আমি মনে করি ছাত্রলীগের বিরুদ্ধে এবং জুলাইতে, সেই পরীক্ষার উপর শিক্ষার্থীরা আস্থা রাখবেন। তারপর আরেকটা বিষয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে দুইটি জিনিস নিয়ে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে থাকে আমি যেটা পার্সোনালি মনে করি, তার মধ্যে একটা হচ্ছে রাজনৈতিক সিদ্ধান্ত, একটা হচ্ছে অর্থনৈতিক মুক্তি। তো রাজনৈতিক সিদ্ধান্তের দিকে আমাদের একটি সাংগঠনিক বলি বা পার্সোনাল বলি একটা পজিশন আছে বা আমাদের প্যানেলের পজিশন আছে, সেটি আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিকভাবে শিক্ষার্থীদেরকে দীর্ঘদিন যে ভোগান্তি, হয়রানি, নির্যাতন, অত্যাচার স্বীকার করা হয়েছিল, তার অন্যতম কারণ ছিল যে হলে পাওয়ার পলিটিক্সের যেই
কারখানা তৈরি হয়েছিল। বিশেষ করে ছাত্রলীগের সময় আমরা দেখেছি যে হলগুলোতে গণরুম গেস্টরুম কীভাবে শিক্ষার্থীদের সময় নষ্ট করতো এবং শিক্ষার্থী অত্যাচার নির্যাতনের মধ্যে রাখতো। ছাত্রলীগের পূর্বে আমরা দেখেছি 2001 থেকে 2006 সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির যে পাওয়ার পলিটিক্সের পাওয়ার হাব ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ওল্ড স্কুল পলিটিক্সের সব কিছু এখানে প্র্যাকটিস হতো। তারও যদি পূর্বের কথা বলি, 90-এর পরবর্তী সময় থেকে দীর্ঘ 28 বছর এই বিশ্ববিদ্যালয়ে ডাকসু বন্ধ হয়ে যায়। কারা বন্ধ করে, কীভাবে বন্ধ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানে। তো এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা হিস্ট্রিক্যাল ট্রমা কিন্তু ওদের মাথায় কাজ করে। তো সেই প্রেক্ষিতে আমরা মনে করতেছি যে হল এবং আবাসিক এলাকায় কোনো ধরনের ছাত্র রাজনীতি থাকবে না এবং আমাদের একটা ক্লিয়ার স্ট্যান্ড। আরেকটা জিনিস হচ্ছে অর্থনৈতিক মুক্তি। আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বড় অংশ শিক্ষার্থী তার অর্থনৈতিক মুক্তির জন্য সে নানা সংগ্রাম করে যায় এবং সেটাকে পুঁজি করে, বিশেষ করে সিটের রাজনীতি ছাত্রলীগ করেছিল পূর্বে, আমরা নানা সংগঠনকে দেখেছি যে সেই সিটের রাজনীতি করতে। কিন্তু বর্তমান সময়ে এসে এই ধরনের রাজনীতি আমরা কাউকে করতে দিব না। যেমন পাশাপাশি অর্থনৈতিক যে সলভেন্সি সেটা নিয়ে আমরা কিছু প্রস্তাবনা দিচ্ছি। তার মধ্যে অন্যতম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আপনি জানেন যে 2500-এর মতো শিক্ষক আছেন। 2500 শিক্ষকের আন্ডারে যদি আমরা টিচার্স অ্যাসিস্ট্যান্ট প্রতি একজনের সাথে একজন করে দিই, তাইলেও কিন্তু আমি 2500 টিচার্স অ্যাসিস্ট্যান্ট নিতে পারি। যদি একজন শিক্ষকের সাথে 2জন টিএ নেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু 5000 টিচার্স অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেওয়া যায়। আবার দেখেন যে আমাদের রিসার্চ সেন্টারগুলো আছে, আবার যেসব শিক্ষকগণ হচ্ছে গবেষণা করেন, সেখানে যদি আমরা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দিই তাহলে সেক্ষেত্রে কিন্তু সেখানে আপনি অনেক শিক্ষার্থীর জব ক্রিয়েট করতে পারবেন। তার মানে আপনি একটি স্বাবলম্বী ক্যাম্পাস তৈরি করতে পারবেন, পাশাপাশি আপনি শিক্ষার্থীদেরকে গবেষণামুখী করতে পারবেন। সেই প্রস্তাবগুলো আমরা দিচ্ছি। এবং আমাদের যেই বিজ্ঞান বিষয়ক সম্পাদক এবং ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক আছেন, আমাদের বিজ্ঞান বিষয়ক সম্পাদক গুগলের ডিপম্যান প্রজেক্টে কাজ করেছেন। আমাদের যে ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক তিনি আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত এবং টপ রেটেড ফ্রিল্যান্সার। এবং আমরা তাদেরকে নিয়ে আমরা একটা মডেল করছি, যে মডেলের আন্ডারে প্রায় 10,000 শিক্ষার্থীকে একদম যুগোপযোগী ট্রেনিং দেওয়ানো হবে, যাতে সে মাসিক অন্তত 40 থেকে 50,000 টাকা ইনকাম করতে পারে। তো আমরা মনে করি এই ক্যাম্পাসের শিক্ষার্থীদেরকে যদি অর্থনৈতিক মুক্তি দেওয়া যায়, সেক্ষেত্রে সেই রাজনৈতিক দাসত্ব তাকে কখনোই বাধ্য হয়ে করতে হবে না। তো এই দুইটা আমাদের একদম বড় প্রস্তাবনা আমি মনে করছি। এর বাইরে অবশ্যই আমরা উইমেন একাডেমি, হল, ফুড, হেলথ, কালচার এবং ট্রান্সপোর্ট নিয়ে কাজ করব। আমি যদি একটু আমাদের গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়ের যে চিন্তা সেটা নিয়ে বলি, এই যে বটতলা, এই বটতলা থেকে আমার বুদ্ধিভিত্তিক রাজনীতির যাত্রা শুরু হয়। এই বটতলা আমি একটা গুরুবার আড্ডায় যুক্ত ছিলাম। সেখানে আমরা পলিটিক্স, ফিলোসফি, হিস্ট্রি, ইকোনমিক্স, ধর্মতত্ত্ব নিয়ে আলোচনা করতাম। আমরা একটা বোঝাপড়ার মধ্যে দিয়ে প্রায় 3 বছর আমি গিয়েছি। তো সেখানে নানা ধরনের অভিজ্ঞতা হয়েছে। 5টা একাডেমিক প্ল্যাটফর্ম নিয়ে কাজ করেছিলাম আমি। তারপর বুদ্ধিভিত্তিক 3টা প্ল্যাটফর্ম নিয়ে কাজ করেছি। তো এগুলো নানা ধরনের অভিজ্ঞতা হয়েছে। সেখানে আমাদের অভিজ্ঞতা বা শিক্ষক গবেষকদের সাথে কথা বলে একটা জিনিস বুঝতে পেরেছি, এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশে যদি দেখি একটা বিশ্ববিদ্যালয় ডেডিকেটেডলি এখনো গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় রূপান্তর হতে পারেনি। কিন্তু শতবর্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়কে চাইলেই একটি গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয় রূপান্তর করা সম্ভব। সেজন্য অনেক ধরনের চেঞ্জ এখানে আনতে হবে। সেই চেঞ্জগুলো একদম প্রথমটি হচ্ছে আমাদের যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। আপনি দেখবেন যে দীর্ঘদিন আমাদের এখানে শিক্ষক নিয়োগ হচ্ছে যে পলিটিক্যালি নিয়োগ হয়, এবং এই পলিটিক্যাল নিয়োগের কারণে এখানকার সব ধরনের সমস্যাগুলো তারা তৈরি করে শিক্ষক রাজনীতির মধ্যে দিয়ে। আমরা মনে করি যে এখানে যোগ উপযোগী এখন স্বচ্ছ শিক্ষক নিয়োগ প্রক্রিয়া প্রয়োজন, এবং যেসব শিক্ষককে নিয়োগ দেওয়া হবে তারা অবশ্যই একাডেমিক্যালি যেমন শার্প হবে, একইভাবে শিক্ষক হিসেবে তাকে শার্প হইতে হবে। শুধু একাডেমিক্যালি শার্প হলে হবে না, আর এর পাশাপাশি তার রিসার্চে যেই টপ জার্নালগুলো সেগুলোতে তার পাবলিকেশন থাকতে হবে, এটা আমরা মনে করছি। আর এর সাথে আরেকটা জিনিস হচ্ছে শিক্ষক ইভ্যালুয়েশন। আমরা দেখি যে অনেক শিক্ষক আছেন যারা ক্লাসে গিয়ে ঠিকভাবে পড়ান না, এবং শিক্ষার্থীদের সাথে অনেকাংশেই কিছু শিক্ষক থাকেন তারা ইনজাস্টিস করেন আমি মনে করি। তো সেক্ষেত্রে শিক্ষক ইভ্যালুয়েশন মেথড যদি চালু হয়, তাহলে শিক্ষার্থীরাও টিচার্স তার শিক্ষক কেমন পড়াচ্ছেন তার রিভিউ দিতে পারবেন, এবং ওই শিক্ষকও সচেতন থাকবেন, সে যাতে শিক্ষার্থীদের সাথে ভালো ব্যবহার করেন এবং একটি গবেষণামুখী বিশ্ববিদ্যালয়ের দিকে তিনি রূপান্তর করতে পারেন। তো এরকমভাবে আমাদের যে রিসার্চ সেন্টারগুলো আছে, রিসার্চ সেন্টারগুলো বেশিরভাগগুলোই কিন্তু ওইভাবে কার্যকর না। আমরা মনে করি যে রিসার্চ সেন্টারগুলো যদি কার্যকর করা হয়, সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে যদি প্রণোদনা দেওয়া হয়, তারা গবেষণামুখী হবে এবং সে কিন্তু তার স্বাবলম্বী হয়ে উঠতে পারবে, তাকে যদি প্রণোদনা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তো সব কিছু মিলে একটি গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়ের যে যাত্রা, সেটা নিয়ে প্রায় 2020 সাল থেকে আমি কাজ করে যাচ্ছি, অভ্যুত্থান পরবর্তী সময়েও কাজ করে যাচ্ছি। আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের সাধারণ সম্পাদক হিসেবে আমাকে মনোনীত করতে পারেন, যদি তারা আমাকে যোগ্য মনে করেন, আমাকে বিশ্বাস করেন এবং আমাকে। আমরা পয়েন্টগুলো পেয়েছি। মাহিন সরকারের কাছে যেতে চাই। বেশ একটা হার্ডশিপের মধ্য দিয়ে আপনি গিয়েছেন এনসিপির সাথেও এই নির্বাচনে প্রার্থিতা করতে গিয়ে, অ্যান্ড ফাইনালি ইউ আর দ্য ক্যান্ডিডেট রাইট নাও। সো কি পাবে স্টুডেন্টরা আপনার কাছ থেকে? চ্যালেঞ্জগুলো কি কি হতে পারে সংক্ষেপে? আমি আসলে ক্যাম্পাসে এসেছি কারণ
গণ অভ্যুত্থানের পরে আসলে ক্যাম্পাসগুলোর রিফরমেশন হওয়া উচিত, ক্যাম্পাসগুলোতে যে রাজনীতি চলে সেখানে রিফরমেশন হওয়া উচিত, এবং সেই জায়গাতে রিফরমেশনের মূল জায়গা যারা যার যার আইডিওলজি নিয়ে চলবে কোনো অসুবিধা নেই, কিন্তু কোনো মাদার পার্টিকে সার্ভ করবে এমন কোনো রাজনীতি আসলে ক্যাম্পাসে চলতে পারে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল লক্ষ্য ছিল, বা আমি মনে করি যে 5 আগস্টের পরে মূল কাজ ছিল সবগুলো রাজনৈতিক দল বা ছাত্র সংগঠনকে নিয়ে বসা, এবং বসার মাধ্যমে ভবিষ্যৎ ক্যাম্পাসের রাজনীতি কেমন হবে তার একটি রূপরেখা প্রদান, যেখানে তারা ব্যর্থ হয়েছে এবং আমিও সেখানে অন্তর্ভুক্ত। সেই জায়গা থেকে আমি চাই যে একটি সর্বদলীয় প্ল্যাটফর্ম হবে। আমি যদি জিএস পদে নির্বাচিত হতে পারি সেখানে সবাই সবার মতামত প্রদান করবে, এবং মতামত প্রদানের মাধ্যমে তারা ভবিষ্যৎ ছাত্র রাজনীতির রূপরেখা প্রদান করবে। এবং একই সাথে তাদের মধ্যে যারা নির্বাচিত, হয়তো এখানে একজন নির্বাচিত হবে, যারা নির্বাচিত হতে পারবে না সেই প্ল্যাটফর্মে যুক্ত থাকার মাধ্যমে তারা বিরোধী সংসদের কাজ করবে। কারণ এখানে যারা নির্বাচিত হয়, নির্বাচিত হওয়ার পরে তারা কিন্তু তাদের যে চটকদার বিভিন্ন ইশতেহার সেগুলো আর বাস্তবায়নের দিকে দৃষ্টি রাখে না, কারণ তাদেরকে চ্যালেঞ্জ করার কেউ নেই। কিন্তু আমি মনে করি যদি আমি নির্বাচিত হতে পারি সেখানে অবশ্যই বিরোধী সংসদ আমি প্রতিষ্ঠা করব। এর পাশাপাশি ছাত্র সংসদ যেন সারা বাংলাদেশেই সার্বজনীন হয় সেই ব্যাপারেও আমি জনমত গঠনের জন্য কাজ করব। তার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল যে কাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল কাজ রাষ্ট্রকে তার চিন্তা সরবরাহ করা, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় তার প্রতিষ্ঠার পর থেকেই রাজনৈতিক বিভিন্ন স্বার্থ হয়তো সার্ভ করেছে, কিন্তু তার চিন্তাগত জায়গা থেকে সার্ভ করতে পারেনি বা রাষ্ট্র সেই সুযোগ দেয়নি। তো আমার জায়গা থেকে আমি মনে করি আদর্শ জাতি রাষ্ট্র গঠনের জন্য যে উপকরণ প্রয়োজন সেটি ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ রাষ্ট্রকে সার্ভ করবে। সেজন্য সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সকল ধরনের কালচার উন্মুক্ত করে দেওয়া উচিত। উদাহরণস্বরূপ আমি যদি বলতে পারি যে চারুকলা কিন্তু যারা আর্ট করে, আমি কিন্তু সেই আর্ট বুঝি না, কিন্তু যারা ফ্রান্সের শিক্ষার্থী তারা কিন্তু আর্টগুলো বোঝে, এবং সেখানে কিন্তু আর্টিস্টদের অনেক বেশি মূল্য। এই কারণে বাংলাদেশে যারা আর্টিস্ট তারা কিন্তু অনেকখানি হীনম্মন্যতায় ভোগে। তো আমি যদি আর্ট বুঝতে পারি তাহলে কিন্তু আর্টিস্টদের মূল্য বাড়বে এবং জাতিরাষ্ট্র গঠনের যে ভিত্তি সেটি প্রতিষ্ঠিত হবে। এজন্য আর্টকে সর্বস্তরের জন্য উন্মুক্ত করে দেওয়া, আমি সেই কাজটি করব যদি জিএস পদে নির্বাচিত হতে পারি। আমি আরও বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একক কোনো ছাত্র সংগঠনের প্রাধান্য থাকবে না যদি আমি জিএস পদে নির্বাচিত হতে পারি, কেননা মাদার পার্টিকে সার্ভ করার মাধ্যমে এই বাংলাদেশের যে ছাত্র রাজনীতি সেটি কলুষিত হয়েছে। আমি কোনো ছাত্র সংগঠনকে আঘাত করে বলছি না, কিন্তু আমি বলতে চাই প্রতিটি ছাত্র সংগঠন বিগত সময়ে তাদের মাদার পার্টিকে সার্ভ করে এসেছে, এবং 9 দফার যে 7ম দফা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা সেটি এখনও সম্ভব হয়নি। যে দায়িত্ব ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারের, সেই দায়িত্বের প্রতি, কমিটমেন্টের প্রতি আমি পরিপূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। মাহিন, আপনাকে ধন্যবাদ। আমরা হামিমের কাছে আসতে চাই। মাদার পার্টিকে সার্ভ করার বিষয়গুলো উঠে এসছে, তবে এই প্রশ্নের আগে আমরা একটু যেতে চাই যে আপনি জিএস হলে আপনার কাছ থেকে কি কি পাওয়া যাবে খুব সংক্ষেপে। দেখুন, আমরা যারা ছাত্রদল মনোনীত প্যানেল আছি, আমাদের পূর্বে 5ই আগস্টের পূর্বে রয়েছে সংগ্রামের ইতিহাস, এবং 5ই আগস্টের পরবর্তী সময়ে রয়েছে শিক্ষার্থী বান্ধব পরিবেশ নিশ্চিত করার দীর্ঘযাত্রা। আপনি জানেন যে 5ই আগস্টের পরবর্তী সময় আমরা দেখতে পেয়েছি ক্যাম্পাসে একটি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী, তারা শিক্ষার্থীদের ট্রমাকে টুল হিসেবে ব্যবহার করে এই ক্যাম্পাস রাজনীতিকে নিষিদ্ধ করতে চেয়েছিল। কিন্তু তার কয়েকদিন পরই তারা যখন এই কাজে ব্যস্ত, তখন আমাদের এই ক্যাম্পাসে নারী শিক্ষার্থীরা বিভিন্ন সময় হেনস্থার শিকার হয়েছে, সেখানে মব তৈরি হয়েছে, সেখানে কিন্তু যারা হেনস্থাকারী তাদেরকে জোরপূর্বক থানা থেকে বের করেও আনা হয়েছে। এমনকি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি মামলা দিয়েছিল, সেই মামলাও প্রত্যাহার করিয়ে নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা যত দিন যাচ্ছিল ততই বুঝতে পেরেছে যে ক্যাম্পাসে আসলে মুক্ত বুদ্ধি চর্চার কেন্দ্র হওয়া উচিত, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকার প্রয়োজনীয়তা আছে। আমরা আমাদের শিক্ষার্থী বান্ধব কাজের দ্বারা কিন্তু সেটি শিক্ষার্থীদের হারে হারে টের পাওয়াতে সক্ষম হয়েছি, এবং শিক্ষার্থীরা কিন্তু এখন প্রত্যেকেই কম বেশি রাজনীতি প্রিয়। কেননা আপনি জানেন যে যেখানে রাজনীতি নেই সেখানেই প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর উত্থান আছে। আরেকটি বিষয় হচ্ছে, আমরা 5ই আগস্টের পরবর্তী সময়ে আপনি প্রত্যেকে
অনেকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেছেন তাদেরকে কেন ভোট দিবে। আমি আমার ব্যক্তিগত শুধু ভোট চাবো না, আমি চাইবো আমাদের ছাত্রদল মনোনীত পূর্ণাঙ্গ প্যানেলকে এই শিক্ষার্থীরা নির্বাচিত করবে। আমরা 5ই আগস্টের পরবর্তী সময় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন দ্বারা আমরা নারী শিক্ষার্থীদের হলগুলোতে, আপনি জানেন যে আমাদের একটি মেডিকেল সেন্টার রয়েছে যেটি অত্যন্ত ভঙ্গুর অবস্থা, নাজুক অবস্থা। আমাদের এই ক্যাম্পাসে শিক্ষার্থীদের সার্বজনীন স্বাস্থ্য, সার্বজনীন চিকিৎসা নিশ্চিত করানোর জন্য আমরা বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্প করেছি। একই সাথে আমাদের এফবিএস গার্লস কমন রুম এবং আর্টস বিল্ডিংয়ের গার্লস কমন রুম আধুনিকায়ন সহ এই গার্লস কমন রুমে কিন্তু আমরা ভেন্ডিং মেশিন প্রতিস্থাপন করেছি এবং বিভিন্ন সময় ডিন মহোদয়দের কাছে আমরা কিন্তু বিভিন্ন স্মারকলিপি প্রদান করেছি যেন এই গার্লস কমন রুমগুলো আধুনিকায়ন করা হয়। কি করবেন, প্রায়োরিটির 3টা পয়েন্ট একটু যদি বলেন। আপনি জানেন যে প্রথম বর্ষে একজন শিক্ষার্থী এবং দ্বিতীয় বর্ষে একজন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব থেকে প্রথম যে সংকটে ভোগে সেটি হচ্ছে আবাসন সমস্যা। এই ক্ষেত্রে আপনি জানেন যে ফার্স্টে একজন শিক্ষার্থীকে নেসেসিটি বেজ কিন্তু অ্যালোকেটেড করা হয় তার সিটটা, কিন্তু মাস্টার্সের যে শিক্ষার্থী আমাদের কিন্তু একটি প্র্যাকটিস নেই যে আমাদের পরীক্ষার যেদিন রেজাল্ট হয় সেদিন আমরা হল থেকে বেরিয়ে যাব। এই ক্ষেত্রে আমরা একটি কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য কাজ করব নির্বাচিত হলে, সেটি হলো আমাদের মাস্টার্সে যাদের যেদিন রেজাল্ট হবে সেটি নিয়ে অটোমেটেড সিস্টেম আমাদের সিটটি ক্যান্সেলেশন হবে। সেই ক্ষেত্রে আমরা যারা মাস্টার্সের শিক্ষার্থী থাকবো আমরা ভর্তি পরীক্ষার আমাদের পরীক্ষা শেষে কিন্তু আমরা একটি মেন্টাল গ্রো আপ হবে যে আমাদের এখন একটি অপশন খোঁজা উচিত। এই 3 মাসের ভিতরে আমরা আমাদের অপশন খুঁজে নিতে সক্ষম হবো। সেই ক্ষেত্রে প্রথম বর্ষে একজন শিক্ষার্থী কিন্তু অনেক অংশেই তার যে সিটের সংকট সেটি কেটে যাবে। এছাড়া ফার্স্ট ইয়ার একজন শিক্ষার্থী যখন এই ক্যাম্পাসে আসে তিনি এক প্রকার মহাসমুদ্রে পড়ে। তিনি জানে না, কেননা বাংলাদেশের বিভিন্ন প্রান্তিক অঞ্চল থেকে আমাদের ক্যাম্পাসে শিক্ষার্থীরা আছে, তাদের কিন্তু মিনিমাম কম্পিউটার লিটারেসিও থাকে না। সেই ক্ষেত্রে আমরা ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীরা যেন কম্পিউটার বেসিক লিটারেসি, সেটা মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড, স্লাইড মেকিং সব, প্রেজেন্টেশন মেকিং সব বিভিন্ন বেসিক যে লিটারেসি আছে সেটা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে কথা বলে ডাকসুর সার্বিক তত্ত্বাবধানে আমরা বিনামূল্যে ব্যবস্থা করব। এবং এছাড়া আপনি জানেন আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে একটি ব্যবস্থা আছে FYAT, ফার্স্ট ইয়ার অ্যাডভাইজিং টিম, অর্থাৎ এইখানে ফার্স্ট ইয়ার যে শিক্ষার্থীরা আছে তাদের সার্বিকভাবে সহযোগিতা করার জন্য মাস্টার্স বা সিনিয়র যে শিক্ষার্থী রয়েছে তাদের সকলকে নিয়ে একটি টিম গঠন করা হয় যারা ফার্স্ট ইয়ার শিক্ষার্থীদেরকে বিভিন্ন বিষয়ে শিক্ষাদান করে। সেই ক্ষেত্রে কী হবে, ফার্স্ট ইয়ার একজন শিক্ষার্থী যেমন তার যে পারিপার্শ্বিক সমস্যা সেটি অনুধাবন করতে পারবে, শিক্ষার কোথা থেকে কি পড়তে হবে, একইভাবে একজন মাস্টার্সের যে শিক্ষার্থী তিনিও কিন্তু তার কিছু জীবিকা এখান থেকে কিছুটা হলেও বেনিফিটেড হবে। জি, আমিও আপনাকে ধন্যবাদ। আমরা যাব SM ফরহাদের কাছে, তবে তার কাছে যাওয়ার আগে একটা বিরতিতে যাচ্ছি। দর্শক ফিরে এসে ফরহাদের সঙ্গেও কথা হবে এবং একই সঙ্গে আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি যে স্টুডেন্টসরা রয়েছে যারা অ্যাকচুয়ালি এই ডাকসু নির্বাচনের ভোটার, তাদের কথাও শুনবো। এই পর্বের শুরুতে আমাদের সঙ্গে কথা বলবেন SM ফরহাদ, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের। সবার কথাই তো শুনলেন, সেখান থেকেও আপনি সম্পূরক উত্তরে যেতে পারেন, তবে শুরুতে আপনাকে ভোট দিলে কি পাবে স্টুডেন্টরা? হ্যালো, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুযোগ প্রদানের জন্য। আমি বেশ মনোযোগ দিয়ে শুনছিলাম সবার আলোচনাগুলো, মন্ত্রমুগ্ধের মতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যথেষ্ট মেধাবী এবং ম্যাচিওর্ড, পলিটিক্যাল ডাইনামিক্স বুঝে আর কি। আমি এখানে খুব রং ঢং করে কিছু বললাম, তা শুনলো, তার বেসিস আমাকে ভোট দিল, এটা খুব অল্পই ঘটবে বা ঘটবে না আর কি। আর ইশতেহার কথা বলতে গেলে কি করব এটা নিয়ে মোটামুটি প্রত্যেকেরই কমন হওয়ার কথা, যেহেতু প্রবলেম কমন। আবার আরেকটা সত্য যে যতবারই ডাকসু হয়েছে কমন এজেন্ডাগুলো বারবার আসছে, প্রত্যেকে কমিটমেন্ট দিয়েছে আমরা এটা পূরণ করব। হচ্ছে যে যিনি আসছেন তিনি কি এটার জন্য ক্যাপেবল কিনা, যিনি যে কমিটমেন্ট দিচ্ছেন তার প্রি এক্সপেরিয়েন্স কি প্রমাণ করে তিনি এটার জন্য ক্যাপেবল কিনা, নাকি জাস্ট আই ওয়াশ কিছু এজেন্ডা দিচ্ছেন, এটা একটা কনসার্নের জায়গা। হচ্ছে আমরা প্রথম যেটা আমাদের প্যানেলে সৌন্দর্য রেখেছি সেটি হচ্ছে আমার সাথে যিনি দ্বিমত করবেন তিনি আমার প্যানেলে থাকবেন। আপনি দেখবেন আমার প্যানেলে যারা আছে একটা বড় সংখ্যক আছে যারা সকাল বিকাল ছাত্র শিবির নিয়ে ক্রিটিক করে, স্টিল ক্রিটিক করে। আমাদের প্রথম জায়গা হচ্ছে আমরা ক্যাম্পাসটা এমন চাই যে হচ্ছে আমার সহপাঠীরা, আমার ভাইয়েরা, বোনেরা আমার সাথে প্রকাশ্যে দ্বিমত করবেন, এই দ্বিমত করার স্বাধীনতা তার থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশটা কেমন চাই এটা রিফ্লেকশন আমরা প্যানেলে সেটা দেখিয়েছি। যে আপনি দেখবেন আমার প্যানেলে একজন আছে যে হচ্ছে লাস্ট বিজিবি চ্যাম্পিয়নশিপ, বিটিবি আন্তঃবিশ্ববিদ্যালয়ের চ্যাম্পিয়ন হয়েছে। দেখবেন যে ফিজিক্যালি চ্যালেঞ্জদের রাইটস নিয়ে কাজ করে এমন প্রতিনিধি আছে। দেখবেন জুলাই একমাত্র যে ভাইটা চোখ হারিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিনি আছে, স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে তিনি আছে, জুলাইয়ে পলিসি মেকিং এবং ফিল্ড লেভেলে কোঅর্ডিনেশনে কাজ করছে এমন প্রতিনিধিরা আছে। এভাবে করে চাকমা জনগোষ্ঠীর প্রতিনিধি আছে, নানান ডাইভার্সিটি আমরা রেখেছি। দ্বিতীয় হচ্ছে এটা আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশটা কেমন চাই এটা একটা রিফ্লেকশন। দ্বিতীয় কি করাটা আমরা মনোযোগ দেব, যেটা করতে হবে সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়টা কেন যেন অনেক বেশি পলিটিক্যাল হয়ে গেছে।
মানে যেটুকু পলিটিক্যাল হওয়া উচিত ছিল না তার চাইতে বেশি হয়ে গেছে। কেন যেন আমাদের বক্তারা দাঁড়াইলেই বলে এখানে 71 ছিল, এখানে 61 ছিল, 62 ছিল, এখানে 52 ছিল, এখানে হচ্ছে 24 ছিল। এই বর্ণনার সাথে সম্পূরক যেই সূচক ধরে আমরা পলিটিক্যাল অর্জন দেখাই সেই সূচক ধরে সিমিলার কিংবা তার কাছাকাছি আমরা একাডেমিক অর্জন দেখাতে পারি না। এটা আমাদের জন্য একটা হতাশার। একটা বিশ্ববিদ্যালয়ের জায়গা থেকে দুইটা প্যারালাল হওয়া উচিত, দুইটা প্যারালাল জায়গায়। আমাদের ফার্স্ট কমিটমেন্ট হচ্ছে বিশ্ববিদ্যালয়টা সেই অর্গানগুলোকে আগে মানে আমার একাডেমিক জায়গাটাতে যাতে ফোকাস থাকে, পলিটিক্যাল অর্জন এটি অটো থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সেন্টার জায়গায়, এই জায়গায় সেন্ট্রাল এই প্লেস থেকে এটা রুলটা নিশ্চিতভাবে হবে। প্রথম যে কাজটা করতে হবে, যদিও আলাপে চলে আসছে, শিক্ষক রাজনীতি। আপনি হাউস রিডার হবেন নাকি প্রভোস্ট হবেন? আপনি একটা কমিটিতে থাকবেন, বেশি কমিটিতে থাকলে বেশি মিটিং হলে বেশি টাকা, এই জন্য শিক্ষকের পেছনে দৌড়াইতে হবে। আপনি কোন দলকে মেনটেন করেন, কোন দলের নেতাকে মেনটেন করেন, সবগুলো এখানে একটা বড় ফ্যাক্টর হয়ে কাজ করে। এই শিক্ষক রাজনীতির একটা ইস্পার করতে হবে, কোনো একটা সমাধানে যাইতে হবে। এটা এইভাবে থাকলে পরে বিশ্ববিদ্যালয় কখনো ভালো জায়গায় যাবে না। আপনি শিক্ষক, আপনি ছাত্র সংগঠনগুলো আমরা সবাই মিলে যদি একমত হই আমরা বিশ্ববিদ্যালয়ে আগাবো। এই মানে যারা শিক্ষক রাজনীতিকে খুব বেশি প্রমোট করে, বাজেভাবে প্র্যাকটিস করে, তাদের কারণে এই জিনিসটা কখনোই হয়ে উঠবে না। প্রথম এটা সমাধান করতে হবে। দ্বিতীয় হচ্ছে আমাদের ছাত্র সংগঠনগুলো সুযোগ পাইলেই মোটামুটি শিক্ষার্থীদের ঘাড়ে উঠে নাচবে চিন্তা করে কখনো কেউ এমন আছে কারো করে এই বাজে অভ্যাস আছে। এই জন্য এই ছাত্র রাজনীতির একটা ফ্রেমওয়ার্ক ডিজাইন করতে হবে যে কতটুকু গিয়ে ঠেকবে। এই জায়গায় আমরা যেটা করেছি, ক্যাম্পাসটা যেমন চায় যে ছাত্রদের অধিকার নিয়ে কাজ করবে, পাশাপাশি তার একাডেমিক, ধরেন যে শিক্ষার্থী একটা কি প্রবলেম ফেস করে তার একাডেমিক জায়গায়, একটা ইউনিভার্সিটির শিক্ষার্থী ফার্স্ট ইয়ার আসলে তার প্রথম কনসার্ন হচ্ছে সে আগামী 5টা বছর কেমনে কাটাবে, 5 বছর মেয়াদী সময়টা কেমনে কাটাবে। 5 বছর শেষে তার কনসার্ন থাকে তার কোন ক্যারিয়ার যাবে, হায়ার স্টাডিজে যাবে, আমি কানাডায় যাবো, ইউএসএ যাবো, কেমনে যাবো ভাই, ওখানে কি প্রবলেম, কে আমাকে রিসিভ করবে বা কে মেন্টরিং করবে সে জানে না। এই যে প্রবলেমগুলো, আমাদের সংগঠনটাকে এই প্রত্যেকটা প্রবলেম ধরে ডিজাইন করছি। এই পোস্ট 5th অগাস্ট আমরা এইভাবে আমাদেরকে সবার যে কমন অপরচুনিটিটাকে হাইলি ম্যাক্সিমাইজ করার চেষ্টা করছি। যেমন ধরেন অনাবাসিক শিক্ষার্থীদের প্রবলেমগুলো আমরা চেষ্টা করেছি, সবাই বলছে বাস ট্র্যাকার নিয়ে প্রবলেম, আমরা একটা বাস ট্র্যাকার অ্যাপ তৈরি করেছি। এটা ডাকসুর কারণে এখন লঞ্চ করছি না, পরে করবো। আমাদের চিন্তা ছিল যে হায়ার জন্য কি করা যায়, পরে আমরা প্রত্যেকটা দেশ ধরে ইউনিভার্সিটি অ্যালামনাই যারা আছে সেখানে মেন্টরিং টিম ফর্ম করেছি। এটা পরে আমরা ইউনিভার্সিটি শিক্ষার্থীদের জন্য ওপেন করে দিব, যার মধ্য দিয়ে শিক্ষার্থীরা যেখানে যেতে চায় সেটা করতে পারবে। ফার্স্ট ইয়ার থেকে একদম মাস্টার্স পর্যন্ত প্রত্যেকটা ইয়ারে তার স্কিল হাব, যাতে ইউনিভার্সিটি যাতে স্কিল হাব হয়ে ওঠে, সে যেখানে প্র্যাকটিস করতে পারে। একটা রাজনৈতিক দলের নেতা দেখা হলে কেন বলবে ভাই প্রোগ্রামে আসো, দেখা হলে কেন আমার ভোট দিও এটা বলবে, দেখা হলে কেন বলবে রাজনীতির এই অবস্থা, দেখা হলে এটা বলার কথা না। তো দেখা হলে বলার কথা ভাই তোমার 5টা বছর কেমনে কাটাবা, তুমি কেমনে ফিউচারে ডেভেলপ করবা, তোমার ক্যারিয়ারটা। আমি যদি সব সংগঠনকে একসাথে ইউনিভার্সিটি 22-23টা সংগঠন আছে বোধ হয়, ছাত্র সংগঠন, অ্যাক্টিং, সবগুলো সংগঠনকে নিয়ে আসেন। আমার বিশ্বাস 50% শিক্ষার্থীও তারা প্রতিনিধিত্ব করে না, কারণ ইনক্লুডিং মি, আমরা সহ আর কি। কারণ হচ্ছে বেশিরভাগ শিক্ষার্থী রাজনীতির সাথে কনসার্ন না। সে কনসার্ন 5টা বছর আমি ভালোভাবে কেমনে কাটাবো, 5টা বছর ভালোভাবে কাটাই কেন আমি একটা ভালো ক্যারিয়ার যাবো। আপনার পলিটিক্যাল, আপনার ছাত্র সংগঠনের কত % কর্মসূচি একাডেমিক ফ্রেন্ডলি, স্টুডেন্ট ফ্রেন্ডলি, এটা জাজ করেন ছাত্র শিবিরের জায়গা থেকে বা আমাদের জায়গা থেকে। এটা প্রথম একটা এজেন্ডা রেখেছি, আমরা ম্যাক্সিমাম প্রোগ্রাম রাখবো একাডেমিক ফ্রেন্ডলি, স্টুডেন্ট ফ্রেন্ডলি, তাকে যাতে সে ম্যাক্সিমাইজ করতে পারে। আরেকটা জায়গা সেটা হচ্ছে একটা বড় কনসার্ন শিক্ষার্থীদের বিবেচনা করা দরকার। লাস্ট 16 ইয়ার্স বা 15 ইয়ার্স কান্ট্রি ওয়াইড ব্লকেট করতে গিয়ে, কান্ট্রি ওয়াইড মুভমেন্ট করতে গিয়ে, সংগঠন হিসাবে লক্ষাধিক মামলার ভার বহন করা, সংগঠন হিসাবে শতাধিক মানুষকে ক্রস ফায়ারের মুখোমুখি হওয়া, সংগঠন হিসাবে একদম টপ টু বটম কেন্দ্র থেকে ওয়ার্ড পর্যন্ত সব অফিস বন্ধ হয়ে যাওয়া, সংগঠন হিসাবে একদম কর্মী যেমন ক্রস ফায়ারের মুখোমুখি হয়েছে, কেন্দ্রীয় সভাপতিও 55 দিনের বেশি রিমান্ডের মুখোমুখি হয়েছে। সংগঠন হিসাবে এটা একমাত্র সংগঠন আমাদেরকে যেটা ফেস করতে হয়েছে, মানুষ হিসেবে আমরা ছিলাম না। দিন দুপুরে থানার ওসি চট্টগ্রামের রাস্তার মোড়ে দাঁড়িয়ে বলছে তুই শিবির করস, দিন দুপুরে ক্রস ফায়ার করছে। আবার তখন কেউ এটা আজকে যারা অনেকেই শিক্ষার্থী অধিকার নিয়ে কাজ করছেন, যখন আমরা ছাত্রদল এবং শিবির যখন যৌথভাবে সারা দেশে আন্দোলন করছিলাম, তখন এটাকে ক্রিমিনালাইজ করছে কেউ। এবং আমার বিশ্বাস তখন যদি ছাত্রদল শিবির সফল হইতো, আওয়ামী লীগকে নামানোর জন্য সফল হইতো, জুলাইয়ে হাজার হাজার মানুষ শহীদ হওয়া লাগতো না, আজকে প্রাইভেট শিক্ষার্থীকে নামতে হইতো না, আজকে এত বড় জুলাই হওয়া লাগতো না। প্রথম দায় সেখানে এসে পড়তা, যেখানে আমরা ব্যর্থ হয়েছি আমাদেরকে ক্রিমিনালাইজ করার কারণে। সেই দীর্ঘদিনের যে ফাইট সংগঠন, ইভেন বেগম খালেদা যখন মার্চ ফর ডেমোক্রেসি ঘোষণা করে, সবার আগে শহীদ হয়েছে শিবিরের একটা সাথী। এর আগে প্রত্যেকটা কর্মসূচি এইভাবে করে দিন পার করেছি আমরা। পার করে এসে 5th অগাস্টের পরে যখন আমরা পেয়েছি সুযোগ, আমরা হৃদয়টা উজাড় করে সবাইকে ফ্লোর দিয়েছি, আমরা সবাই মিলে কাজ করব। সবাই আমার, যে আমার সাথে দ্বিমত করবে সেও আমার। কাজ কি? শিক্ষার্থীকে রেডি করা। সেটা একটা আরেকটা বড় কনসার্ন, সেটা আমাদের
আমাদের জব নিয়ে যে কনসার্নটা, যে শিক্ষার্থীরা দেখেন ইউনিভার্সিটি থেকে বের হওয়ার পরে মোটামুটি বেশিরভাগ স্টুডেন্টই কি জব নিয়ে কনসার্ন বলেন। আমাদের প্রথম কনসার্ন হচ্ছে এই জায়গায় আপনি শুধুমাত্র অ্যাডভোকেসি করবেন এটা কাজ হবে না, আপনার যে অ্যালামনাই সেই অ্যালামনাইকে জব সেক্টর ডেভেলপ করা এবং সেই অ্যালামনাই দিয়ে আপনার স্টুডেন্টকে জবের জন্য কোয়ালিফাইড করে গড়ে তোলা, আইওয়াজ যে কাজ হবে না, আপনার কাজ দেখাইতে হবে। ছাত্র সংগঠনের জায়গা থেকে আমরা লাস্ট 5 মাসেও কমপক্ষে 50,000 অধিক শিক্ষার্থী সারা দেশে আমরা প্রশিক্ষণ আওতায় নিয়ে এসেছি এবং সবগুলো হচ্ছে এই মানে যাতে করে শিক্ষার্থীরা। এস এম ফরহাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুরুতেই যেমনটা বলছিলাম, আমরা স্টুডেন্টদের কথা শুনতে চাই, তাদের কি প্রয়োজন এবং যা যা এতক্ষণ আপনারা শুনলেন। আবারও আসছি, আমরা একটু স্টুডেন্টদের কথা শুনতে চাই। আমি খোকন, আমার ডিপার্টমেন্ট হচ্ছে ইসলামিক স্টাডিজ, আমি 24-25 সেশনের একজন শিক্ষার্থী। আমার ম্যাকমুল্লাহ তার কাছে একটা প্রশ্ন হচ্ছে যে উনি ওনার বক্তব্যে উল্লেখ করেছেন যে ওনার কোনো দলীয় স্বার্থ নেই, যেহেতু উনি স্বতন্ত্র থেকে দাঁড়াচ্ছেন বা উনি একটা আইডিওলজি ধারণ করেন এটা থেকে দাঁড়াচ্ছেন, তাই উনি দলীয় স্বার্থের উপরে গিয়ে আমাদের জন্য কাজ করতে পারবেন। তো আমার ওনার কাছে প্রশ্ন হচ্ছে যে উনি যে আইডিওলজি ধারণ করেন, এই আইডিওলজির বিপরীতে যে আইডিওলজি আছে সেই আইডিওলজি যারা ধারণ করে তাদের জন্য উনি কাজ করতে পারবেন কিনা। আমরা জানি যে শাপলা গণহত্যা, এই শাপলা গণহত্যায় ওনার কিছু পোস্ট আছে এবং কিছু স্ক্রিন রেকর্ডিং আছে আমাদের কাছে, যেখানে তিনি উস্কানিমূলক পোস্ট করেছিলেন এবং সেখানে আমাদের হেফাজতের ভাইদেরকে কচুকাটা করে হত্যা করা হয়েছিল। তো এই বিষয়ে উনি কি বলবেন, উনি কি ওনার এই আদর্শের উপরে গিয়ে আমাদের জন্য কাজ করতে পারবেন কিনা। এবং আরেকটা প্রশ্ন হচ্ছে যে উনি যেহেতু একজন শিক্ষার্থীর মূল কাজ হচ্ছে ওনার আমাদের পড়ালেখায় মনোনিবেশ করা এবং ভালো একটা সিজি এবং রেজাল্ট করা। উনি এখন আমরা জানি উনি সম্ভবত 14-15 সেশনে একজন শিক্ষার্থী, কিন্তু উনি এখনো ওনার পড়ালেখা শেষ করতে পারেন নাই। উনি কি ওনাকে একজন যোগ্য প্রার্থী নিজে মনে করেন কিনা, এটা প্রশ্ন হচ্ছে। আপনার এই কোশ্চেনে মেঘমাল্লার বসু, আপনি সংক্ষেপে উত্তরটা দিবেন। আচ্ছা, প্রথম কোয়েশ্চেন হচ্ছে না, 3টা কোয়েশ্চেন, কাজে সংক্ষেপে উত্তর দেওয়া যাবে না। প্রথম কথা হচ্ছে যে আমার যে আইডিওলজি, আমার সেই আইডিওলজির বিপরীতে যারা আছে তাদের ক্ষেত্রে আমি কোনো কাজ করতে পারবো কিনা। এখানে খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমার আইডিওলজি কি। আমার আইডিওলজি হচ্ছে এখানে যে ব্যয় সংকোচন নীতি অ্যাপ্লাই করা হচ্ছে, এখানে যে বিশ্ববিদ্যালয় প্রাইভেটাইজ করা হচ্ছে, সেখানে আমার রাজনীতি কিভাবে এফেক্ট করে। আমার রাজনীতি হচ্ছে এখানে ব্যয় সংকোচন নীতির বিরুদ্ধে দাঁড়ানো। প্রত্যেক বছর যে আপনার আপনার এখানে আপনার যে পড়ার খরচ বেড়ে যায় তার বিরুদ্ধে অবস্থান নেওয়া। ইউজিসির যে প্রকল্প, এই বিশ্ববিদ্যালয়কে পাবলিক ইউনিভার্সিটি রাখার পরও প্রাইভেটাইজেশনের দিকে নিয়ে যাওয়ার যে প্রকল্প, তার বিরুদ্ধে অবস্থান করা। অনেকেই এখানে মান বৃদ্ধির নানান রকম কথা বলছেন, কিন্তু মান বৃদ্ধির যেই প্রশ্নগুলি করা হচ্ছে সেগুলি সবগুলির সাথে তার যে অ্যাফোর্ডেবিলিটি, সেই অ্যাফোর্ডেবিলিটির একটা কোয়েশ্চেন আছে। আজকে আমি যদি একটা ইনস্টিটিউশনটাকে আসলেই পাবলিক ইনস্টিটিউশন হিসেবে দেখি, তাহলে আমাকে সেই অ্যাফোর্ডেবিলিটির জায়গায়ও থাকতে হবে। আমরা হচ্ছে একমাত্র সেই জায়গায় অবস্থান করছি যারা একই সঙ্গে মান বৃদ্ধির কথা বলছি, কিন্তু একই সঙ্গে প্রাইভেটাইজেশনের যে ক্রাইসিস, সেই প্রাইভেটাইজেশনের ক্রাইসিসের বিরুদ্ধে অবস্থান করছি। আরেকটি কথা যেটি বললেন সেটি হচ্ছে আমি নিজেকে কোনোদিন মেধাবী শিক্ষার্থী বলে দাবি করি নাই, সেটা আপনারা। কিন্তু কথা হচ্ছে মেধাবী শিক্ষার্থী না হয়েও এখানকার যদি 1 থেকে 5 টপ 1 থেকে 5 যদি হন মেধাবী শিক্ষার্থী, 5 থেকে 100, 5 থেকে 95 বাকি যে মানুষরা আছেন তারা হয় মধ্য মেধার, না হলে আমার মতো ফাঁকিবাজ। আমি মনে করি তারাই মেজরিটি। কাজে তাদের যে ক্রাইসিসগুলি আমাদের ইউনিভার্সিটি প্রাইমারিলি যেহেতু কোটা না মেধার পর্যায়ে পৌঁছেছি আমরা, কাজেই ওই যে যাবতীয় পলিসি এবং যাবতীয় কাজকর্ম সেই ওই 1 থেকে 5 যারা কি বলবো টপ নচ, তাদেরকে কেন্দ্র করে হয়। আমি যদি রিপ্রেজেন্ট করি, আমি সেই মানুষটাকে রিপ্রেজেন্ট করতে পারবো যে হয়তো অন্য কোনো একটা টিচারের ক্লাস মানে তার ডিপার্টমেন্টে না হওয়ার পরে যে করে এসেছে, কিন্তু যে আনটলারেবল ক্লাস সহ্য করতে পারে নাই বলে পরপর 3 বছর অ্যাটেন্ডেন্স করতে পারে নাই। কাজে এই বিশ্ববিদ্যালয়টি আসলে যেরকম আপনাদের উচ্চ মেধাবী শিক্ষার্থীদের জন্য, তেমনি মধ্য মেধার ফাঁকিবাজ শিক্ষার্থীদের জন্য। আর আরেকটা বড় কথা হচ্ছে যে আপনারা বারবার করে একটা কথা বলছে, আচ্ছা শাপলা গণহত্যা, এইটার উত্তর না ভাই আপনার কাছে আছে, আপনার নিজের কাছে এইটার উত্তর আছে। যেহেতু আমার 2013 সালের স্ট্যাটাস দেখছেন, তাহলে আপনি আমার 2017 সালের স্ট্যাটাসও দেখছেন, 18 সালের স্ট্যাটাসও দেখছেন, 20 সালের স্ট্যাটাসও দেখছেন, 21 সালের স্ট্যাটাসও দেখছেন। কিন্তু যেই মুহূর্তে কিভাবে যেন শিবিরের বিরুদ্ধে কথা বেড়ে যায়, ঠিক সেই মুহূর্তে কিভাবে যেন পুরাতন সব কথা খুব রেলেভেন্ট হয়ে ওঠে। কাজে সেগুলো সব আপনাদের বিবেচনার অংশ থাকবে। আমার যে বিবর্তন, সেই বিবর্তন পাবলিক ডোমেইনে আছে। আমার যে রাজনীতি, সেটা সবসময় প্রকাশ্য ছিল। কাজে আমার যে প্রবলেমেটিক অবস্থানগুলি, সেগুলিও আপনারা জানেন। সেখান থেকে বিবর্তিত হয়ে আমার বর্তমান অবস্থান কি, সেটাও আপনারা জানেন। বাকিটা শিক্ষার্থীদের বিবেচ্য। আমরা আরেকজন শিক্ষার্থীর কাছ থেকে প্রশ্ন নিতে চাই, খুব সংক্ষেপে, এবং একটা প্রশ্ন করবেন সুনির্দিষ্ট করে। আমার নাম মোহাম্মদ তাহসিন মোহাম্মদ রাইয়ান, আমি 24-25 শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী। আমার প্রশ্ন হলো তানভীর হামিম ভাইয়ের কাছে।
গতকাল আমি দেখতে পেলাম আমার একজন সহপাঠীর প্রশ্নের উত্তরে আবিদ ভাই আপনার প্যানেলের যিনি ভিপি পদপ্রার্থী তিনি বলেছেন যে তিনি নিশ্চয়তা দিয়েছেন যে সাধারণ শিক্ষার্থী এবং আপনাদের দলের যেই সমর্থক আছে তাদের যে এজেন্ডা বাস্তবায়নের যে ইচ্ছা বা কার্যক্রম সেক্ষেত্রে তিনি কোনো গুরুত্ব দিবেন না, অর্থাৎ দুই জায়গায় লেভেল প্লেইং ফিল্ড তিনি নিশ্চিত করবেন। তো আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, আমি দেখতে পেয়েছি যে আপনি যখন আপনার নির্বাচনী পোস্টার তৈরি করেছেন তখন সেখানে আপনি আপনার দলের যেই মেইন কর্মকার বা দলের যে প্রধান তার ছবি আপনি নিজে ইউজ করেছেন এবং আপনার দলের সমর্থক যারা আছে তারা সেটা শেয়ার দিচ্ছে এবং সেটা দিয়ে প্রচারণা চালাচ্ছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যেখানে এরকম নির্বাচনী পোস্টারের ক্ষেত্রে আপনি এরকম একটা কাজ করেছেন বা আপনার দলের যে কর্মীরা আছে তারা সেটা ব্যবহার করে প্রচারণা চালাচ্ছে, তাহলে আপনি কিভাবে নিশ্চয়তা দিতে পারেন বা আপনার যে ভিপি প্রার্থী আপনার প্যানেলের তিনি কিভাবে নিশ্চয়তা দিতে পারেন যে আপনারা যদি নির্বাচিত হন সেক্ষেত্রে সাধারণ শিক্ষার্থী এবং আপনাদের দলের যে কর্মী আছে তাদের ক্ষেত্রে সম অধিকার আপনারা নিশ্চিত করবেন? আমার প্রশ্ন হচ্ছে পেয়েছি, উত্তরে যাব। আমরা যে আলোচনার মধ্যে আছি সেখানে একটি প্রশ্ন এসেছিল, সবশেষ যে প্রশ্নটি আমরা নিয়েছিলাম প্রশ্নের উত্তরে যেতে চাই। আমি এই প্রশ্নদাতাকে ধন্যবাদ জানাতে চাই, কেননা প্রথম বর্ষে একজন শিক্ষার্থী অনুসন্ধিত সুমন এটা থাকা ভালো। আসলে আপনি যে ব্যানারটির প্রচারণার কথা বললেন সেটি হচ্ছে আমার তখনও আমরা কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করিনি। হ্যাঁ, আমি প্রথমে এই পোস্টটি আমার 1 থেকে 2 মিনিট মনে হয়েছিল, আপনি দেখেছেন যে উপরে বেগম জিয়া, তারেক রহমান এবং জিয়াউর রহমানের ছবি ছিল। যেহেতু আমি ছাত্রদল করি, আমাদের ছাত্রদল একটি আদর্শিক ছাত্র সংগঠন, সেখান থেকে আমি ওই ছবিটি দিয়েছিলাম। আপনি যদি বলেন যে আমরা যদি নির্বাচিত হই সেই ক্ষেত্রে কোনো দলীয় পারপাস সার্ভ করবো কিনা, সেই প্রশ্নের উত্তরটি আমি দিতে পারি। সেটি হলো, দেখুন কয়েকদিন আগে আমরা দেখেছি যে একজন সাবেক আওয়ামী লীগার যে পরবর্তীতে বিএনপিতে যোগদান করেছিল ফজলু, সে কিন্তু 5ই আগস্ট গণ অভ্যুত্থানকে বিভিন্নভাবে ছোট করেছে, বলেছে কালো শক্তি। কিন্তু আমি কিন্তু প্রকাশ্যে একজন ছাত্রদল কর্মী হয়ে, ছাত্রদল মনোনীত প্রার্থীও বর্তমানে বিএনপি নেতার বিরুদ্ধে প্রতিবাদ করেছি এবং বলেছি যে তাকে শোকজ করাই শুধু উচিত হয়নি, এর পরবর্তীতে তাকে বহিষ্কারও করতে হবে। সুতরাং আমাদের তো এই গাছটুক আছে যে আমরা যেহেতু ছাত্র রাজনীতি করি, শিক্ষার্থী বান্ধব রাজনীতি আমাদের মূল স্পিরিট হওয়া উচিত। এবং আমরা যদি আপনাদের ম্যান্ডেট পাই, ইনশাআল্লাহ কোনো দলীয় পারপাস নয় বরং শিক্ষার্থীদের যে পারপাস সেই পারপাসে আমরা সার্ভ করবো। ধন্যবাদ। ওকে, খুব সংক্ষেপে আরেকটা প্রশ্ন নিতে চাই। আমাদের সঙ্গে একজন নারী শিক্ষার্থী আছেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 22-23 সেশনের একজন শিক্ষার্থী। আমার প্রশ্নটি থাকবে ফরহাদ ভাইয়ের কাছে। একজন নারী শিক্ষার্থী হিসেবে আপনারা যে বলছেন আপনারা নারীদেরকে সুরক্ষা দিবেন বা তাদেরকে সেফটি ইনশিওর করবেন, এখন আমরা দেখতে পেয়েছি যে এরকম একটি কাহিনী হয়েছে যে একজন নারী হেনস্থাকারীকে আপনারা নিজেরা গিয়ে থানায় গিয়ে তাদেরকে গলায় মালা পরিয়ে তাদেরকে ফেরত নিয়ে এসেছেন। এবং কিছুদিন আগে যে টিএসসিতে একটি কাহিনী হলো যে একজন নারী শিক্ষার্থীকে রেকর্ড করার ব্যাপারে পরে তার জানা গিয়েছে যে তিনি শিবিরের সাথে সম্পৃক্ত। এটা নিয়ে আপনারা কি বলতে চাচ্ছেন? এটা নিয়ে আপনারা কি অ্যান্সার দিবেন? এবং আপনাদেরকে বিরুদ্ধে কোনো কমেন্ট করা হলে বা ফেসবুকে কিছু করা হলে হাজার হাজার যে বট অ্যাকাউন্ট আপনাদের সমর্থন করে যে নারীদেরকে হেনস্থা করে অনলাইনে, এটার ব্যাপারে আপনারা কি বলছেন? আপনাদের কিভাবে আমরা সমর্থন করব? আমরা কিভাবে বুঝতে পারবো যে নারী হিসেবে আপনারা আমাদের উপর কোনো থ্রেট হয়ে দাঁড়াবেন না? বোনকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এই প্রশ্নটা আশা করছিলাম আসলেই, যে এই প্রশ্নটা খুব ইমিডিয়েট আসা দরকার এর জন্য, কারণ একটা ঘটনা আমাদের দিক থেকে, পুলিশের দিক থেকে, সংশ্লিষ্ট সাক্ষ্য যারা ছিল তাদের ফিডব্যাক যাওয়ার পরেও যখন হামিমের মতো তরুণ নেতারা মিথ্যা ফ্রেমিং করে, এই প্রশ্নটা আসা উচিত ছিল। প্রশ্ন উত্তরে যাচ্ছি। সেটা হচ্ছে, প্রথম শাহবাগে ফুলের মালা নারী হেনস্থার একটা ঘটনা ইস্যু আসছে। সেটি হচ্ছে নারী হেনস্থার ঘটনা ক্রিমিনাল ছিল, তাকে যখন শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে তখন একটি গ্রুপ, বাইরের একটি গ্রুপ হঠাৎ শাহবাগ থানা ঘেরাও করে। এটি বাংলাদেশে অনেক রকমের তো গ্রুপ আছে, এবং ঘেরাও করার পর তাকে থানা থেকে রাতের বেলা ছিনিয়ে নিয়ে যাবে, এরকম একটা পরিস্থিতি ক্রিয়েট করে একটা গ্রুপ। পরবর্তীতে দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যাচ্ছে, মানে এই যে একটা মানে পারস্পরিক একটা ক্লাস। তখন আওয়ামী লীগের এজেন্ডা যারা সার্ভ করতো তারা এটাকে আরো আগুন ঢালে, মানে ওই গ্রুপ ভার্সেস শিক্ষার্থী পারস্পরিক ক্লাসে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তখন শাহবাগ থানার ওসি এবং এডিসি, এই রমনাজনের এডিসি আমাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজনকে ফোন দিচ্ছিল একসাথে, যে ভাই এটা সলভ করতে হবে, এখানে বড় সংঘাত লেগে যেতে পারে, এবং তখন একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছিল। তখন আমরা গিয়ে ব্যবস্থা করছি, সেটা হচ্ছে তাকে থানায় রাখা এবং এদেরকে যে কোনো মূল্যে পাঠানোর ব্যবস্থা করা, এই সংঘাতটা মিনিমাইজ করে তাকে কোর্টে পাঠানোর ব্যবস্থা করেছি। এটি তখন যখন এই যে আমাদের ছাত্র দলের নাসির ভাই চমৎকার
পরিষ্কারভাবে কবিতার মতো করে মিথ্যা বললেন সবার সামনে। তখন পুলিশের এডিসি এবং পুলিশের ওসি পাবলিকলি মিডিয়া এসে বলছে এই ঘটনা মিথ্যা ফ্রেমিং হচ্ছে, ঘটনা এরকম না, এটা মূলত তাকে কোর্টে পাঠানোর জন্যই, হেল্প করার জন্যই সে পুলিশের আহ্বানে এসে রেসপন্স। এটা আমাদের দায়িত্ব ছিল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটা সংঘাতে জড়াই যাচ্ছে, কারো ট্র্যাপে পা দিচ্ছে, আবার ওদিকে বাইরের একটা গ্রুপ ইউনিভার্সিটিতে একটা ম্যাসাকার করতে আসছে, এটাকে মিনিমাইজ করা, এটা আমাদের দায়িত্ব ছিল। দ্বিতীয় হচ্ছে টিএসসির প্রোগ্রাম নিয়ে আলাপ আসছে। টিএসসিতে হাজার হাজার আমাদের নারী শিক্ষার্থী বোনেরা এসে আমাদের প্রোগ্রাম এনজয় করছে। আমাদের কুরবানির ফেস্টে শত শত নারী শিক্ষার্থীরা এসে প্রোগ্রাম এনজয় করছে। আমাদের সুরাওয়ার্দির প্রোগ্রামে নারী শিক্ষার্থীরা গিয়ে এনজয় করছে। কোথাও কোনো ঘটনা ঘটে নাই। ঘটনা যখন একটা গ্রুপ এসে মব ক্রিয়েট করলো, প্রোগ্রামকে বাঞ্চা করার চেষ্টা করলো, সেটা পারলো না, কোনো এক কন্যা নাকি ঘটনা ঘটছে। কখনো কখনো ডিজাইন করা ঘটনা ঘটে, যেমন কালকে চারু করে দেখছেন, ডিজাইন করা ঘটনা আমাদের উপর চাপাই দেওয়া হয়। যখনই মানে বাইরের কেউ করবে, কোনো একটা কিছু করবে, এটা শিবিরের উপর চাপাই দেওয়া হয়। বিশেষত ইস্যু হচ্ছে আমার স্ট্যান্ড কি, আমি কি এটার বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছি কিনা, যদি আমার কেউ করে থাকে। আর বাইরে কেউ করলে আপনি আমার উপর চাপাই দিচ্ছেন কিনা, ফ্রেমিংটা বোঝা। যেমন এই যে রিপ্লাইটা শাহাবাগ থানার ঘটনা, এটা নাসির যখন বলছে, নাসির ভাইয়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ লিপি দেই, তখন নাসির ভাইয়ের মুখ বন্ধ হয়ে যায়। কিন্তু ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির ভাইয়ের এই সাথে মুখ বন্ধ হয়ে যাওয়ার পরে আজকে যখন হামিম আবার সেম ঘটনা আমার দিকে ইঙ্গিত করে বলে, তার মানে বোঝা যায় মিথ্যা যতই বলে সেটা দিন শেষে কবিতাই হয়। হ্যাঁ, আপনি ধন্যবাদ। আমরা একটু সাবিনার কাছে যেতে চাই, একটু সাবিনার কাছে যেতে চাই। সেটা হচ্ছে এই প্রেক্ষিতে আপনার কিছু বলার আছে কিনা, 2 মিনিট। এই যে বিষয়টা নিয়ে আলোচনা, আমি একটু এক সেকেন্ড বলি যে আমি বলেছি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী। ফরহাদ ভাই কি নিজেকে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী মনে করেন? আর একটা বিষয় হচ্ছে আপনি আপনি আমার একজন সহযোদ্ধা, আপনি যদি আমাকে মিথ্যাবাদী প্রমাণ করার জন্য ব্যস্ত হয়ে পড়েন, এটা কিন্তু সাধারণ শিক্ষার্থীরা বিবেচনায় নেবে এবং 9 সেপ্টেম্বর তারা বিবেচনা করবে কে মিথ্যাবাদী কে সত্যবাদী। মুশকিল হচ্ছে যখন নাসির ভাইয়ের বক্তব্য হামিমের বক্তব্য মিলে যায়, নাসির ভাইয়ের বক্তব্য হামিম যায় না। এটা তো খুবই স্বাভাবিক। এটা শিক্ষার্থীরা তো বোকা না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আপনি বললেন যে বাকেরকে নাকি ফোন দিয়েছিল, বাকের তোমাকে কি থানা থেকে ফোন দিয়েছিল? বাকের আপনি বলেন বাকেরকে থানা থেকে ফোন দিয়েছে, বাকের তোমাকে ডেকেছে কিনা থানায়? উত্তরটা দিবে। ওই সময় থানা থেকে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করা হয় নাই, তবে ওই সময় যে তাহমিদরা গিয়েছিল কিনা, কে মিথ্যাবাদী এটা শিক্ষার্থীরা দেখলো এবং আপনাদের কাছে বিচার ছিল। হাসিবরা গিয়েছিল কিনা, 9 সেপ্টেম্বর রায়টা দিবেন। হ্যাঁ, আমি ওই সেদিনের আপনারা নিউজগুলো দেখবেন, নিউজ আমার সাথে ছিল এবং সেই সময় বক্তব্য ভিডিওগুলো দেখবেন। ওকে, আমরা আবারো সহাবস্থানে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ইয়া করার জন্য আমরা আবারো সহাবস্থানে ফিরে আসি। খুব সংক্ষেপে, হেনস্থাকারী এবং যে হেনস্থা হইছে তার মধ্যে যে মধ্যস্থতা করে সে আখেরে হেনস্থাকারীর পক্ষে নিল। সুন্দর সুন্দর বলেছেন। মধ্যস্থতা এক জিনিস, আর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে মারামারি মুখোমুখি করে সেটা দায়িত্বশীল আচরণ। আর সম্ভবত কেউ আশা করতেছিলেন মারামারি আর একটু লাগুক, পরে আমরা যাব, এই আশা আমরা করি না। আমরা বিশ্ববিদ্যালয়কে সেফটি দিতে চাই। পরে থামতে হবে, আমরা সাবিনার কাছে যেতে চাই। সাবিনা, এই বিষয়ে মাইক্রোফোন প্লিজ। হ্যাঁ আপু, লাস্টে একটা কোশ্চেন রেখেছিলেন যে বট আইডি দিয়ে, এইটার অ্যান্সার যদিও ফরহাদ ভাই দেয়নি, তো এটার কিন্তু আমি নিজেও শিকার। আমি একজন নারী ক্যান্ডিডেট হিসাবে এসেছি এবং সাংবাদিক এক ভাইয়ের কোশ্চেন ছিল যে শিবিরের কাজ নিয়ে। এখন শিবিরের কাজ যদি আপনারা দেখেন, 5ই আগস্টের আগে কিন্তু কোনো কাজ নেই। তো আমি সেখানে বলেছিলাম যে আসলে শিবির কাজ করেছে, অনেক জনকল্যাণমূলক কাজ করেছে, কিন্তু 5ই আগস্টের আগে তাদের ইতিহাস নেই, লড়াই সংগ্রামের ইতিহাস নেই। কিন্তু আমাদের ছাত্র অধিকার পরিষদ বলেন, তারা কিন্তু 2018 সাল থেকে কোটা সংস্কার আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। তো সেখানে সেটা আমি বলার পর অনেকগুলো বট আইডি দিয়ে শিবিরের আমাকে বাজেভাবে মন্তব্য করা হয়েছে। এবং সাদিক কাইম ভাই একটা পোস্টে বলেছিলেন যে নারীদের নিশ্চয়তা দিবে, সেটা আমি শেয়ার করে বলছি যে এখানে সে নিশ্চয়তার কথা কিভাবে বলে, বট আইডি থেকেই তো সবচেয়ে বেশি গালাগাল আসে। তো সেখানেও দেখছি আমি অনেক বাজে বাজে মন্তব্য এসে, এটা আসলে আমাদের নারীদের জন্য অনেক বড় একটা থ্রেট। মাহিনের অডিও পাচ্ছি? হ্যালো, হ্যাঁ, আমি নারী শিক্ষার্থীদের মাহিনের অডিওটা দেখবেন। ব্যক্তিগত যে অভিজ্ঞতা সেটি আমি শেয়ার করতে চাই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের শিক্ষার্থী, আমার স্ত্রীও আমার ডিপার্টমেন্টেরই। তো আমার স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়া সত্ত্বেও আমার ফেসবুক পোস্টে তিনি কমেন্ট করেছেন এবং কমেন্ট করার পরে আমি দেখেছি একটি সুনির্দিষ্ট পেজ থেকে আমার স্ত্রীকে নিয়ে অনেক বেশি নোংরামি করা হয়েছে, যেটি আমি আসলে নিতে পারি নাই। যারা আমরা ছাত্র রাজনীতিতে এসেছি বা রাজনীতিতে যুক্ত হয়েছি, আমাদের গায়ের চামড়া একটু মোটা, কিন্তু যখন আমাদের স্ত্রী বা আমাদের বোন, মা, এদেরকে নিয়ে যখন আক্রমণ করা হয় তখন এটি আসলে ভেতর থেকে দুমড়ে মুচড়ে যায়। তো আমি বলতে চাই যে আমি যেহেতু নিজের ভুক্তভোগী, আমি যদি নির্বাচিত হতে পারি
আমি জানি না কে নির্বাচিত হবে, কিন্তু যেই নির্বাচিত হোক তার প্রতি আমার পরামর্শ থাকবে আপনারা অবশ্যই আলাদা একটি সাইবার সেল খুলবেন। যদি আমি নির্বাচিত হতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবশ্যই একটি আলাদা সাইবার সেল খুলব এবং প্রশাসনকে অবশ্যই বাধ্য করব যেগুলো বট আইডি এবং পেজ আছে এগুলোকে ডিটেক্ট করে যদি এরা না থামে অবশ্যই মামলা দিতে এবং আইনগত ব্যবস্থা নিতে। ধন্যবাদ। আচ্ছা, লেভেল প্লেইং ফিল্ড নিয়ে যদি একটু কথা বলি, সেটা হচ্ছে মাদার পার্টির সাথে যারা সম্পৃক্ত, আমি বাকেরের কাছেই আসছি, মাদার পার্টির সাথে যারা সম্পৃক্ত তারা এক ধরনের একটু বেশি সাপোর্ট পাচ্ছে, অথবা ধরেন গণমাধ্যম কর্মীরাও তাদের পিছন পিছন এবং অন্য প্রার্থী যারা আছে তাদের একটা অভিযোগ থাকেই যে তারা কাইন্ড অফ একলা তারা ঘুরে বেড়াচ্ছেন। এটা ভোটের মাঠে যে প্রভাবটা পড়ে তাতে কি লেভেল প্লেইং ফিল্ড হয়? আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছেন? ওকে, হ্যাঁ শুনতে পাচ্ছি। আমি এর পাশাপাশি আরও দুইটা মন্তব্য করতে চাই, যেহেতু আমি কানেক্টেড সেগুলোর সাথে। প্রথমত হচ্ছে আচরণবিধি নিয়ে কথা হয়েছিল বা কে কীভাবে তার কার্যক্রম পরিচালনা করছে। তো এখানে হামিম ভাইয়ের সাথে কিছুক্ষণ আগে আমার একটা শো ছিল স্টার নিউজে, সেখানে ভাই বলতেছিলেন যে যারা এখন আচরণবিধি লঙ্ঘন করবে তারাই আগামীতে গেস্ট রুম গণরুম ফেরত আনবে। তো আমি হামিম ভাইয়ের কাছে প্রশ্ন রাখতে চাই, সর্বপ্রথম মনোনয়নপত্র উত্তোলন করতে গিয়ে হামিম ভাই প্রথম আচরণবিধি লঙ্ঘন করেছেন। তিনি স্লোগান দিতে দিয়ে তার কর্মী বাহিনী ঢুকেছে, ডাক দিয়েছে হামিম ভাই ঘরে থাকার সময় নাই। এবং আপনারা জানেন আচরণবিধিতে লেখা আছে 5 জনের বেশি মানুষ নিয়ে কেউ মনোনয়নপত্র উত্তোলন করতে যেতে পারবেন না। সেখানে হামিম ভাই 30-এর অধিক মানুষ নিয়ে মনোনয়নপত্র উত্তোলন করে এবং স্লোগান দিয়ে করতালি দিয়ে সেখানে আচরণবিধি লঙ্ঘন করেছেন। পরবর্তীতে একটি ভাই ইতিমধ্যে প্রশ্ন করেছেন যে তার যে আছে অনলাইন পোস্টার, সেখানেও তিনি আচরণবিধি লঙ্ঘন করেছেন, সেখানে নিজের ছবি ছাড়া অন্য কারো ছবি ব্যবহার করা যাবে না। এখন হামিম ভাই কি নতুন করে গণরুম গেস্ট রুম ফেরত আনবেন কিনা এই প্রশ্নটি আমি হামিম ভাইয়ের কাছে রাখবো, আমি জানি না, ভাই এটা উত্তর দিবেন। আর আরেকটি হচ্ছে নারী ইস্যুতে কথা হচ্ছে, আমি খুবই দুঃখিত, খুবই লজ্জিত, খুবই অনুতপ্ত। জুলাই পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীরা নানাভাবে মোরাল পুলিশিংয়ের শিকার হয়েছে। এখানে নারীদের নিরাপত্তা সবাই মিলে আমরা নিশ্চিত করতে পারিনি। আমরা নানা সময় শুরু থেকেই সেই অনেক আগে থেকে ক্যাম্পাসে কথা বলে যাচ্ছি, কিন্তু আমি জানি না বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কি এত অক্ষমতা যে যে জায়গাগুলোতে নারীদের এই ইনসিকিউরিটি তৈরি হওয়ার সুযোগ আছে সেই জায়গাগুলোতে কেন নিরাপত্তা বাড়াচ্ছে না। তবে আমাদেরকে যদি ডাকসুতে নির্বাচিত করা হয় আমরা অবশ্যই এই বিষয়টিকে প্রধান প্রায়োরিটি রেখে আমরা কাজ করে যাব। আর আরেকটি বিষয় হচ্ছে আপনি যেটি বললেন যে লেভেল প্লেইং ফিল্ডের বিষয়ে যদি বলি, আবার আমরা আচরণবিধিতে আসতে হয়। এখানে আচরণবিধি লঙ্ঘন করলে যে শাস্তি হওয়ার কথা সেই শাস্তি আমি হামিম ভাইয়ের বিরুদ্ধে হতে দেখিনি, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে এটা নিয়ে কোনো কথা বলতে দেখিনি। তো এখানে হামিম ভাইদের প্রতি একটা এক্সট্রা অ্যাডভান্টেজ এখানে কাজ করে, আমি এটা আগে অনেক বক্তব্য বলেছি, আজকেও বলছি। আর মিডিয়ার যে বিষয়টি, মেইন স্ট্রিম মিডিয়া, আমরা যেটা উপলব্ধি করেছি, মেইন স্ট্রিম মিডিয়া স্বাভাবিকভাবে যারা নামে বড় দল বা যাদের মিডিয়াগুলোতে ইস্টাবলিশমেন্ট আছে তারা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাচ্ছে এবং শিক্ষার্থীরা সেটা দেখছে। বিগত 4-5 দিনে অনেক আননোন ফেসকে একদম ইন্টারন্যাশনাল ফেস বানানো হয়েছে। তো এটা লেভেল প্লেইং ফিল্ড এখনো মানে আমরা মিডিয়াকে অনুরোধ করব যে সবাইকে যাতে সমান কভারেজ দেওয়া হয়, বিশেষ করে যে প্রার্থীরা স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন তাদেরকে বেশি কভারেজ দেওয়া হয়, কারণ ওই মানুষগুলার আসলে এই ধরনের মিডিয়া ইস্টাবলিশমেন্ট নাই, পিছন থেকে পুশ করার লোক নাই, তাদেরকে যাতে সামনে আনা হয় এবং তার কথাগুলো শিক্ষার্থীদের কাছে পৌঁছানো হয়। এমন হতে পারে একটা হিডেন ক্যান্ডিডেট আছে যে আসলে সবচেয়ে যোগ্য, এখানে জিএস অর্জন আমরা যারা কথা বলছি তাদের সাথে যোগ্যতা সম্পন্ন হতে পারে, কিন্তু তাকে হয়তো কেউ চিনছে না, তো তাকেও যাতে সামনে নিয়ে আসা হয়। তো এটা আমরা মিডিয়া ভাইদের কাছে অনুরোধ থাকবে। জি, ধন্যবাদ বাকের, এবং ধন্যবাদ আমাদের সঙ্গে যে 6 জন জিএস প্রার্থী, আপনাদের সবাইকে সময় দেওয়ার জন্য, এই প্রচারণার মাঠে এত ব্যস্ত সময়ের মধ্যে দিয়ে আছেন। এবং বিশেষভাবে ধন্যবাদ আমাদের পুরো এই সেটকে ঘিরে যে স্টুডেন্টরা আছেন, যারা অ্যাকচুয়ালি 9 সেপ্টেম্বরের ভোটার। এই ভোটাররাই ঠিক করবেন ডাকসু অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের যে প্রতিনিধিত্ব কারা করবেন, এবং তারা সবাই তাদের যে ম্যান্ডেট, তাদের যে ইশতেহার, সেই কথাগুলো বলেছেন। এবং তারা একটি কথা বলেছেন যে জিতবে একজন, কিন্তু বাকি যারা থাকবেন অথবা পরাজিত হবেন তারা কি কাজ করবেন, সেই বিষয়গুলোও কিন্তু আলোচনায় আসছে। আমরা একটি ভালো নির্বাচন, ভালো ভোটের প্রত্যাশায় রয়েছি। দর্শক, আজকের মতো এখানেই। আগামীকাল এই এজিএস পদে যারা লড়ছেন তাদেরকে সঙ্গে নিয়ে আবারও ঠিক একই জায়গায় একই সময় আমাদের এই আয়োজন দেখবেন। ততক্ষণ চোখ রাখুন যমুনা টেলিভিশনের পর্দায়।